আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি জানালেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে প্রত্যাবাসনের সুযোগ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া। বিএনপি মহাসচিব রুশ রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ। এবং দুই উপদেষ্টার পিএসপিও এবং এনসিপি নেতার বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করবে না বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা, অন্যদিকে বাংলাদেশের আশ্রয়ে বাস্তুহারা 11 লাখের বেশি রোহিঙ্গা পুরো অঞ্চলকে করেছে অনিরাপদ। তৈরি হয়েছে ভূরাজনৈতিক সংকট। তার উপর নতুন করে প্রতিদিন গড়ে 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সব মিলিয়ে গত কিছুদিনে অনুপ্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর কৌশলগত প্রভাব ও সমাধানের পথ নিয়ে আলোচনায় বক্তারা শোনালেন শঙ্কা আর সম্ভাবনার কথা। রাখাইনে আরাকান আর্মির প্রভাব নিয়েও মিশ্র প্রতিক্রিয়া বক্তাদের। আমরা বেশ জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কেননা মিয়ানমারে এখন 3টা ভিন্ন পক্ষ এবং তারা আলাদা চরিত্রের। সবাই গুরুত্বপূর্ণ। ইতিহাস বলছে জাতিগত সংকটের সমাধান শান্তিপূর্ণ হয় না। বাংলাদেশ পাকিস্তানের মধ্যেও হয়নি। তাহলে এটাই কি সেই সংঘাত যেটা মিয়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান দেবে? এটাই কি সেই সুযোগ? হয়তো এটাই সুযোগ, যার মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার পুনঃস্থাপিত হবে। বক্তারা মানবিক করিডোর ইস্যুকে বাংলাদেশের জন্য প্রথম ভূরাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখছেন। আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি। মানবিক করিডোর নিয়ে আমাদের কোনো চুক্তিও হয়নি। তারা করিডোরের অনুরোধ করেছে, আমরা পরিষ্কারভাবে জানিয়েছি এটা মানবিক করিডোর নয়। করিডোর ভিন্ন ব্যাপার। পরে তারা একে মানবিক চ্যানেল হিসেবে সংজ্ঞায়িত করেছে, যা কিনা সম্পূর্ণ ভিন্ন। আরাকান আর্মিকে সীমান্তের ওপরে নতুন প্রতিবেশী হিসেবে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেদের সীমান্ত রক্ষার তাগিদ দেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন বলেছেন, রাশিয়া চায় বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে, এই অঞ্চল কোনোভাবেই অস্থিতিশীল না হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত এ কথা বলেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবার মতো রাশিয়াও নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়। পরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতও বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। রাহুল্লার রিপোর্ট। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে বিএনপি। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। ঘণ্টাখানেক বৈঠক শেষে বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু রাশিয়ান নয়, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। তো স্বাভাবিকভাবে তারা অপেক্ষা করছে সবাই নির্বাচনের জন্য, নির্বাচিত সরকারের জন্য। আমির খসরু জানান, এই অঞ্চলে স্থিতিশীলতা চায় রাশিয়া। সকলের তো কনসার্ন আছে যে সবাই এই এলাকায় একটা স্টেবিলিটি চায়। এই কেউ চায় না যে এটা ভৌগোলিক
একটা আমাদের জিও স্ট্র্যাটেজিক যে বিষয়টা আছে, এটা যাতে স্টেবিলিটিটা যাতে অব্যাহত থাকে, এটা সকলের ইন্টারেস্টে সকলে চাই। বিকেলে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনইচি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে রাস্তায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুপুরে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, বিশেষ কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার দেশে ফিরবেন। সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যাওয়ার পথটা যেন সুগম হয় এবং এখানে এয়ারপোর্ট থেকে তার বাসা অবধি যাতায়াতটা যেন সুশৃঙ্খলভাবে হয়, সেক্ষেত্রে আমাদের যে নিয়মিত পুলিশি কার্যক্রম থাকে তার বাইরে জনসমাগম এবং অন্যান্য ব্যবস্থা বিষয়গুলো বিবেচনা করে আমরা প্রয়োজনীয় অতিরিক্ত জনবল নিয়োগ করব। এর বাইরে ট্রাফিক ব্যবস্থাপনা সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম ভুল করতে পারে, কিন্তু গণমাধ্যমকে আক্রমণ করার হুমকি গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি বলেন, বিএনপি সব সময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় সম্পাদকরা বলেন, বর্তমান সূচকে কয়েক ধাপ এগুলেও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। পরাগ আজিমের রিপোর্ট। সম্পাদক পরিষদের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। সম্পাদক, সিনিয়র সাংবাদিকরা ছাড়াও অংশ নেন রাজনীতিবিদরা। আলোচনায় সম্পাদকরা বলেন, গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের স্বাধীনতা দরকার। সারা পৃথিবীতে গণমাধ্যমের স্বাধীনতার তালিকায় কয়েকশো দেশের অনেক নিচে অবস্থান করছে। এটা শুধু যে এই দেশের গণমাধ্যম কর্মীদের জন্য লজ্জাজনক, শুধু তাই নয়, এই দেশের যারা রাজনীতিক, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের জন্য এটা কোনো অবস্থায় গৌরবের হতে পারে না। চাকরি যায় সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা, জানি না আমি কাকে দায়ী করবো। শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। তবে এখন যে ব্যাপারটা আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? আলোচনায় রাজনীতিবিদরা বলেন, গণমাধ্যমকে তারা স্বাধীন দেখতে চান, তবে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা কাম্য নয়। মিডিয়ার ভিতরে যে ফেসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আদর্শিক আধিপত্য জায়গা থেকেও যদি মিডিয়া বের না হয়, জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখন আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সিনিয়র সাংবাদিকরা বলেন, কাঠামোগত কারণেই সোশ্যাল মিডিয়ার চাইতে গণমাধ্যমের নির্ভরযোগ্যতা বেশি। মানুষের সেই আস্থার জায়গাটি আরো উন্নত করার সুযোগ সাংবাদিকদের রয়েছে। এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। গোয়েন্দা অনুসন্ধানের পর এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোহাজেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবি এবং সাবেক সমন্বয়ক এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টেক্সাস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক। রিপোর্ট রোকসানা আমিনের।
তদবির বাণিজ্য সহ শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত 22 এপ্রিল প্রজ্ঞাপন জারি করে অব্যাহতি দেওয়া হয় যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের প্রিয় ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়। শুধু তারাই নয়, নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে ইতোমধ্যে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে। নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া 2 উপদেষ্টার এপিএস, পিও এবং এনসিপির যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। 2জন উপদেষ্টা যে এপিএস, পিএস এবং সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর বাইরে মামলা হয়েছে বেশ কটি। জনাব রঞ্জিত কুমার তালুকদার, সাবেক সদস্য, বর্তমানে অবসরপ্রাপ্ত টেক্সাস আপিলেট ট্রাইব্যুনাল, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মুর্শিদ আলমের বিরুদ্ধে মামলা ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রী দিলরুবা আলীর বিরুদ্ধে মামলার অভিযোগ দিয়েছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের টি-20 স্কোয়াড ঘোষণা। 2026 বিশ্বকাপ পর্যন্ত লিটন অধিনায়ক, শেখ মাহেদী ডেপুটি। কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পরে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে যুদ্ধের সময় বা প্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউট মহড়া করেছে ভারত। এছাড়া বন্ধ হয়ে গেছে দুই দেশের মধ্যে বাণিজ্য সহ নানা চুক্তি। এদিকে ভারতের আগ্রাসী আচরণ ও উস্কানিমূলক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এমনকি পেহেলগাম কাণ্ড নিয়ে আজ পার্লামেন্টে অধিবেশন ডেকেছে ইসলামাবাদ। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে চলছে টানাপোড়েন। একে অপরের দোষারোপের পাশাপাশি দিচ্ছে ভারী যুদ্ধাস্ত্রের হুমকি। এরই মধ্যে বেশ কিছু চুক্তি বাতিল ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে উভয় দেশ। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া রোববার সর্বদলীয় বৈঠক করেন ভারত সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। এমনকি রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় রাত 9টায় আলো বন্ধ রেখে ব্ল্যাকআউট মহড়া করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এমন তথ্যই জানিয়েছে। সাধারণত যুদ্ধের সময়ে বা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউট মহড়া করা হয়। এদিকে দুই দেশের সম্পর্কের অবস্থা নিয়ে আজ পার্লামেন্টে অধিবেশন ডেকেছে পাকিস্তান। স্থানীয় সময় বিকেল 5টায় অধিবেশনটি শুরু হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, অধিবেশনে বর্তমান পরিস্থিতিতে ভারতের ভূমিকার নিন্দা করে প্রস্তাব পাস হতে পারে। এছাড়া পেহেলগাম কাণ্ড এবং ভারত পাক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ারও কথা রয়েছে। ভারতের আগ্রাসী আচরণ ও যুদ্ধের উস্কানিমূলক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই সংক্রান্ত একটি বিবৃতিও দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের পর পাকিস্তানের চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়াও কৃষ্ণ গঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলাম নদীর পানি আটকানোর পরিকল্পনা করা হচ্ছে বলে সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে চিত্রশিল্পী রৌনক খানের একক চিত্র প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীতে শিল্পী রৌনক খানের 70টিরও বেশি শিল্পকর্ম স্থান পেয়েছে, যেখানে বাংলাদেশ সহ কানাডার বিভিন্ন প্রাকৃতিক চিত্র ফুটে উঠেছে। প্যাস্টেল, জল রং, অ্যাক্রাইলিক এবং তৈল চিত্র সহ নানা মাধ্যমে অঙ্কিত চিত্রে প্রদর্শনীতে স্থান পায়। আয়োজনে উপস্থিত ছিলেন কানাডার আলবার্টা প্রভিন্সের MLA ইরফান সাবির, ইঞ্জিনিয়ার রনি খান সহ দেশি বিদেশি নানা চিত্রকর এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। উত্তরের প্রাণ প্রকৃতি রক্ষায় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কর্মসূচিতে তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা সহ অভিন্ন 54টি নদীর পানির ন্যায্য হিস্যা ভারত না দিলে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেনা লাভলির রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা উপলক্ষে রংপুর নগরীর শাপলা চত্বরে জনতার ঢল। নদী ভাঙন কবলিত মানুষ, নদী রক্ষায় আন্দোলনকারী হাজার হাজার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ শাপলা চত্বর এলাকা। গণপদযাত্রার আগে সমাবেশে ভারতের কাছে 54টি অভিন্ন নদীর পানির দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভারত নদীর পানিকে মারণাস্ত্র, যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানির অভিন্ন নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে 2 কোটি মানুষের জীবন রেখা, প্রাণ, ভালোবাসা, এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিকে উনি রক্ষা করবে। আর আজকের পরেও যদি দাবি মানা না হয় তাহলে এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। তিস্তা নদীর ভাঙন কবলিত উত্তরের 5 জেলার মানুষ গণপদযাত্রায় অংশ নিয়ে উত্তরের প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা পানি চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এবার অবরোধ করি হইল, হরতাল কোন আন্দোলন করি হইল, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা করে ছাড়বো। আমাদের উত্তরাঞ্চলের বৈষম্যের শিকার, আমরা এই অঞ্চলের বৈষম্যের শিকার থেকে আমরা আমাদের মুক্তি পেতে চাই। তিস্তা বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে জনগণ বাঁচবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা লাখো জনতা নিয়ে আজকে রাস্তায় নেমেছি। তিস্তা নদী রক্ষায় নানা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা হাতে একটি বিশাল পদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার রয়েছে কৃষি সংবাদ। শরীয়তপুরের জাজিরায় এবার পাট আবাদের সময় বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন কৃষক। কাঙ্ক্ষিত ফলন ঠিক রাখতে কৃষি বিভাগের পরামর্শে অনেকে ইতিমধ্যে সেচ দিয়ে পাটের বীজ ছিটিয়েছেন। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। চৈত্র মাসের শেষের দিক থেকে বৈশাখের মাঝামাঝি সময় থেকেই জমিতে পাটের বীজ ফেলতে থাকেন কৃষক। তবে এবার এই সময়টাতে বৃষ্টিপাত না হওয়ায় বিপাকে পড়েছেন তারা। অনেক অগ্রগামী কৃষক সেচ দিয়ে পাট বুনলেও এখনো অনেকেই পর্যাপ্ত বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন। আমরা বৃষ্টির অপেক্ষা করতেছি, যারা বৃষ্টির অপেক্ষা না করছে, যারা পানি পুনিতে বুনছে এগুলো কিছু জ্বালাইছে, কিছু জ্বালায় নাই। আর আমরা অপেক্ষা রয়েছি বৃষ্টির আশায়, বুনছি অথচ জ্বালাইতেছে না। বৃষ্টি না থাকার কারণে পানি দিয়ে পাট বুনছি, কিছু বৃষ্টি হলে এই পাট ভালো বেশি হইব। বৃষ্টি আর 20-25 দিন আগে এলে পাট ফসল আদি ভালো হইতো। সপ্তাহ যদি পাটটা জ্বালায় এই পাটটা ফলন, পরে যদি সপ্তাহ পরে যদি বৃষ্টিপাত হয় এই পাট কোনো ফলন আসবে না। সপ্তাহ পরে যদি বৃষ্টি হয়, পাট জ্বালায়, তাহলে এই পাট বন্যায় ক্ষতিগ্রস্ত হবে। পাটের কাঙ্ক্ষিত উৎপাদন ঠিক রাখতে সেচের মাধ্যমে সঠিক সময়ে আবাদের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। এই অঞ্চলে প্রয়োজনীয় বৃষ্টিপাত হয়নি, তাই পাটের আবাদ যাতে বিঘ্ন না ঘটে সেজন্য আমরা কৃষকদের সেচ প্রদানের মাধ্যমে পাট আবাদের পরামর্শ প্রদান করে যাচ্ছি। এজন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত মাঠে মনিটরিং জোরদার করেছেন যাতে পাটের উৎপাদন বৃদ্ধি পায়। এবছর জাজিরা উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯,৭৫৫ হেক্টর জমিতে। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শৈলদাহ নদী তীরবর্তী সড়ক। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে 50,000-এর বেশি মানুষ। ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি ভুক্তভোগীদের। তবে অর্থ বরাদ্দ না থাকায় রাস্তা সংস্কারে তাৎক্ষণিক কোনো উদ্যোগ নিতে পারছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
পিচ ঢালা রাস্তায় নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিতে কোটি টাকা ব্যয়ে শৈলদাহ নদীর তীর ঘেঁষে সড়ক নির্মাণ করে এলজিইডি। পণ্য পরিবহন, যান চলাচল সহ সড়কটি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগের মাধ্যম। কিন্তু সম্প্রতি তীব্র ভাঙনে শৈলদাহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে সড়কটির ২৫০ ফুট অংশ। এতে সরিষাবাড়ি, চিতলিয়া, তারাইল, জামাইবাজার ও মামার বাজার সহ যোগাযোগ বিচ্ছিন্ন অন্তত ১৫টি গ্রামের ১৫০,০০০ মানুষ। কাছে একবারে রাস্তা ছিল, রাস্তাটা সহ পুরো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এই এলাকার লোকজনের যাতায়াতের খুব সমস্যা, স্কুলে যাতায়াত ফলাফল যাইতে পারে না ঠিক মতো। নদী ভাঙা না কমালে তো এই রাস্তাটা থাকবে না, আমাদের বাড়ি ঘরও থাকতেছে না। ঘর ভাঙতে আর চার রাত আছে জায়গা, বালবিড়ি বাড়ি করছি মানুষ নিয়ে। আগে একবার ভাঙছে, সেখানে যে পাইলিং করছে, সে পাইলিংও টেকে নাই, ফিরে এবার ভেঙে গেছে। নতুন রাস্তা ঢালাই করছে, তাও ভেঙে গেছে। প্রতিদিন ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী সহ খেটে খাওয়া মানুষকে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে সড়ক মেরামতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু হবে। আর নদী ভাঙনের ফলে যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারটিকে পুনর্বাসন করার জন্য আমরা আগামীকাল থেকে ওনার নিজস্ব জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দেব। অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারে সরকারের হস্তক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। 2026 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-20 ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। আসন্ন আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের 16 সদস্যের দল ঘোষণার সময় জানা যায় স্কোয়াডে নেই পেসার তাসকিন এবং অলরাউন্ডার মেহেদী মিরাজ। আদিল আহমেদ শানের রিপোর্ট। 2026-এর যে টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। আপৎকালীন হিসেবে টাইগারদের 4 ম্যাচে টি-20 নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস। এবার 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত পাকাপাকিভাবে বাংলাদেশের শর্ট ফরম্যাটের ক্রিকেটে অধিনায়ক হলেন লিটন। আরব আমিরাতের 2 ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে ডেপুটি হিসেবে তার সঙ্গে থাকবেন শেখ মেহেদী। ইনজুরির কারণে বিসিবির দেয়া 16 সদস্যের টি-20 স্কোয়াডে জায়গা হয়নি তাসকিনের। অলরাউন্ডার মেহেদী মিরাজ ছাড়াও সবশেষ 2024 ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকা আফিফ নাসুম ও রিপন মণ্ডল হারিয়েছেন জায়গা। তাদের বদলে যুক্ত হয়েছেন নাজমুল শান্ত, হৃদয়, তানভীর, মোস্তাফিজ এবং শরীফুল। আসন্ন 2 দেশের সিরিজে মোট 7 ম্যাচের স্কোয়াডে থাকা সবাই সুযোগ পাবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। মিরাজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনি যদি দেখেন লিটন দাস যদি 3 হয়, তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে কিন্তু তহিদ, হৃদয়, শামীম হোসেন অ্যান্ড অনিক আছে, তার পাশাপাশি শান্তর নামটা ওখানে আছে। সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না, সুযোগ থাকলে আই উড লাভ টু টেক হিম। 17 ও 19 মে শারজায় ইউএর বিপক্ষে 2 ম্যাচের টি-20 পর সেখান থেকেই পাকিস্তানে যাবে টিম টাইগার্স। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি জানালেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে প্রত্যাবাসনের সুযোগ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া। বিএনপি মহাসচিব রুশ রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ। এবং 2 উপদেষ্টার পিএসপিও এবং এনসিপি নেতার বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু। দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।